আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে উদ্দীপকে বলা আছে যে তোহা ও নুহা দুই বন্ধুর জন্ম হচ্ছে 1955 সালে। তারা যে স্কুলের ছাত্রী ছিল সে স্কুল স্থাপিত হয় 1915 সালে। 25 বছর বয়সে নুহা 85 মিটার লম্বা মহাকাশযানে চড়ে এত বেগে মহাকাশে যাত্রা শুরু করলো এবং নুহার হিসাব মতে 30 বছর পরে ফিরে এলো তার স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি জিনিসটাকে বুঝাই, আপনারা বোঝেন, এটা আমার কাছে সমাধান করা আছে, আপনারা দেখলেই করতে পারবেন, কিন্তু জিনিসটা কি, ঘটনাটা কি হচ্ছে আগে জিনিসটা বোঝেন, তারপরে সমাধানে যাবো আর কি। চিত্র আঁকিয়ে বোঝাবো আর কি। খেয়াল করেন যে কি ঘটনাটা ঘটে, এখানে আমরা চিত্রের মাধ্যমে বুঝবো জিনিসটা। 25 বছর বয়সে নুহা 85 মিটার লম্বা মহাকাশ যানে চড়ে মহাকাশে যায়। তার মানে মহাকাশে যাওয়ার আগে তারা কোথায় ছিল? পৃথিবীতে ছিল। তাইলে আমি ধরে নেব এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে কি আমাদের পৃথিবী। তাহলে এই পৃথিবীতে প্রথমে কে? তোহা এবং নুহা দুইজনে ছিল। তারপরে কি হয়েছে? নুহার বয়স যখন 25 বছর তখন সে কোথায় যাবে? মহাকাশ যানে চড়ে মহাকাশে যায়। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার মহাকাশ, এইটা হচ্ছে মহাকাশ। মহাকাশ, মহাকাশে যায় কিসে চড়ে? মহাকাশ যানে চড়ে। তাহলে আমি ধরে নেব এটা হচ্ছে আমার সেই মহাকাশ যান, এটা হচ্ছে আমার সেই মহাকাশ যান। এই মহাকাশ যানে চড়ে কে যায়? নুহা যায়। এই মহাকাশ যানে চড়ে কে যাবে? নুহা যাবে। তাহলে নুহা মহাকাশ যানে চড়ে যায়। নুহা পৃথিবী থেকে 85 মিটার লম্বা মহাকাশ যানে চড়ে এত বেগে মহাকাশে যায়। তাহলে এটা কত মিটার লম্বা? এই মহাকাশ যানটা, এটা কিন্তু মহাকাশ যান আর এটা হচ্ছে মহাকাশ, মহাকাশে যাচ্ছে। তাহলে মহাকাশ যানটা কত মিটার লম্বা? 85 মিটার লম্বা। এটা হচ্ছে 85 মিটার লম্বা। এটার বেগ কত? বেগ কত বেগে যাচ্ছে? বেগ v সমান 0.6 বেগে যাচ্ছে। তাহলে নুহা 25 বছর বয়সে পৃথিবী থেকে 85 মিটার লম্বা মহাকাশ যানে, এটা হচ্ছে আমাদের মহাকাশ যান, মহাকাশ যানে চড়ে এত বেগে মহাকাশে যাত্রা শুরু করলো এবং নুহার হিসাব মতে সে 30 বছর পর পৃথিবীতে ফিরে এলো তার স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে কি বলা হয়েছে? আর তোহা কোথায় আছে? তোহা কিন্তু পৃথিবীতেই আছে, তোহা কিন্তু পৃথিবীতেই আছে। তাইলে আমরা যদি পৃথিবী থেকে নুহাকে পর্যবেক্ষণ করি তাহলে এখানে পর্যবেক্ষককে, এই পৃথিবী বা তোহা যেটা সেটাই হচ্ছে কিন্তু পর্যবেক্ষক, এটাই কিন্তু পর্যবেক্ষক, এটা হচ্ছে এখানে পর্যবেক্ষক। মানে পৃথিবী, নুহা তো যাচ্ছে মহাকাশ যানে যাচ্ছে কিন্তু পর্যবেক্ষণ করছে, পৃথিবী থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। পৃথিবীতে কি আছে? তোহা আছে, তাহলে তোহা নুহাকে পর্যবেক্ষণ করছে, তাই এইটা হচ্ছে আমাদের পর্যবেক্ষক। গ নম্বর প্রশ্ন বলা আছে যে তোমার নিকট মহাকাশযানের দৈর্ঘ্য কত মন হবে? তোহার নিকট, সরি তোমার না, তোহার নিকট মহাকাশযানের দৈর্ঘ্য কত মন হবে? তোহা কোথায় আছে? পৃথিবীতে। তাহলে পৃথিবী থেকে সে কি করবে? সে হিসাব করে দেখবে যে নুহার দৈর্ঘ্য কত, মানে মহাকাশযানের দৈর্ঘ্য কত, সরি নুহার দৈর্ঘ্য না, তোহা পৃথিবী থেকে হিসাব করে দেখবে যে মহাকাশযানের দৈর্ঘ্য কত। এই যে 85 মিটার দৈর্ঘ্য যেটা দেওয়া আছে, এইটা কি মানে এই মহাকাশযানের নিজস্ব দৈর্ঘ্য? এটা কি মহাকাশযানের নিজস্ব দৈর্ঘ্য? আচ্ছা, দৈর্ঘ্য যেহেতু আসছে তাহলে দৈর্ঘ্য নির্ণয়ের আমরা যে সূত্র জানি সেই সূত্রটা হচ্ছে L সমান সমান L নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, আমরা তো এটা জানি। এই সূত্রে পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির অবস্থায় মহাকাশযানের দৈর্ঘ্য হচ্ছে এল নট। এল নটটা কি? পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির অবস্থায় মহাকাশযানের দৈর্ঘ্য। আমি কি বললাম? এল নটটা হচ্ছে পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির অবস্থায় মহাকাশযানের দৈর্ঘ্য। তার মানে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা তো ফিক্সড, এই দৈর্ঘ্যটা কি স্থির অবস্থা, এই দৈর্ঘ্য কিন্তু পরিবর্তন হবে না। এটা মহাকাশযান, এই মহাকাশযান যেখানেই যাক এই দৈর্ঘ্যটা কখনো পরিবর্তন হবে না, হবে না, কারণ মহাকাশযান তো ছোট বড় হচ্ছে না, এই দৈর্ঘ্যটা এর জন্য ফিক্সড। তাই এইটাই হচ্ছে স্থির অবস্থার দৈর্ঘ্য। মানে কখন স্থির অবস্থার দৈর্ঘ্য? পর্যবেক্ষকের সাপেক্ষে এই দৈর্ঘ্যটা হচ্ছে এল নট এবং এই দৈর্ঘ্যটা হচ্ছে স্থির অবস্থার দৈর্ঘ্য। এখন পর্যবেক্ষক যে দৈর্ঘ্যটা পরিমাপ করবে সেইটা হচ্ছে কি? সেইটা হচ্ছে পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় মহাকাশযানের দৈর্ঘ্য। এখানে পর্যবেক্ষকের তোহা, তোহা পৃথিবী থেকে যে দৈর্ঘ্যটা পরিমাপ করবে সেই দৈর্ঘ্যটা হচ্ছে গতিশীল অবস্থায় মহাকাশযানের দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কত? এল। তোহার দৈর্ঘ্যটা কি? এল। মানে তোহা মহাকাশযানের যে দৈর্ঘ্যটা পরিমাপ করবে সেটা কিন্তু এল, কারণ তোহা দেখতে পাচ্ছে যে মহাকাশযান চলমান, তাহলে তোহা পরিমাপ করছে গতিশীল অবস্থায় মহাকাশযানের দৈর্ঘ্য। তোহা পৃথিবী থেকে দেখতে পাচ্ছে যে মহাকাশযানটা চলমান, যেহেতু মহাকাশযানটা চলমান তাহলে তোহা কি হিসাব করবে? তোহা হিসাব করবে হচ্ছে চলমান দৈর্ঘ্য, মানে মহাকাশযানের চলমান দৈর্ঘ্য।
আর এলটা হচ্ছে সেটাই যেটা হচ্ছে যে কি পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় মহাকাশযানের দৈর্ঘ্য। এলটা হচ্ছে সেটাই পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় মহাকাশযানের দৈর্ঘ্য। তাহলে তোহা যে এলটা হিসাব করবে সেটা হচ্ছে এল, এটাই চাওয়াইতে করা যে তোহার নিকট মহাকাশযানের দৈর্ঘ্য কত মনে হবে। আর মহাকাশযানের যে দৈর্ঘ্য এটা কিন্তু স্থির দৈর্ঘ্য, কারণ এই দৈর্ঘ্যটা ফিক্সড, এই দৈর্ঘ্যটা কখনো পরিবর্তন হবে না। মহাকাশযান যেখানে যাক না কেন এই দৈর্ঘ্যটা মহাকাশযানের নিজস্ব দৈর্ঘ্য এবং এটা একই থাকবে। এই জন্য এইটা হচ্ছে মানে এটা স্থির অবস্থার দৈর্ঘ্য। কিন্তু আমরা যখন পর্যবেক্ষক বা মহাকাশ তোহার কাছ থেকে হিসাব করব তখন এটা আমরা এভাবে বলবো যে পর্যবেক্ষকের সাপেক্ষে বা তোহার সাপেক্ষে মহাকাশযানের স্থির অবস্থার দৈর্ঘ্য হচ্ছে 85 মিটার, আর পর্যবেক্ষকের সাপেক্ষে বা তোহার সাপেক্ষে মহাকাশযানের চলমান অবস্থায় বা গতিশীল অবস্থার দৈর্ঘ্য হচ্ছে এল, যেটা আমাদেরকে বের করতে হবে। এই যে মহাকাশযানের দৈর্ঘ্য কত মনে হবে সেটা। তো চলুন এখন আমরা সমাধানটা দেখি। এই যে এইটা হচ্ছে সেই সমাধান। তো আমরা সমাধানটা খেয়াল করি যে কি কি দেওয়া ছিল আমাদের কাছে। এই যে মহাকাশযানের বেগ, এটা ছিল মহাকাশযান, তাহলে মহাকাশযানের বেগ কত 0.6 মহাকাশযানের বেগ হচ্ছে 0.6। পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির অবস্থায় মহাকাশযানের দৈর্ঘ্য যেটা আমি বলেছিলাম যে 85 মিটার, তাহলে পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির অবস্থায় মহাকাশযানের দৈর্ঘ্য কত এল নট, এবং এল নটটা হচ্ছে কত 85 মিটার। পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় মহাকাশযানের দৈর্ঘ্য যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, এইটাই আমরা বের করবো। এখানে পর্যবেক্ষক হচ্ছে তোহা বা পৃথিবী, এইটাই হচ্ছে পর্যবেক্ষক, কারণ এই তো পর্যবেক্ষণ করছে যে মানে মহাকাশযানটা চলমান, মহাকাশযানের যে দৈর্ঘ্য সেটা এখান থেকে পরিমাপ করা হয়েছে, তাই এটা হচ্ছে পর্যবেক্ষক। তাহলে পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল, তাহলে এলটা আমরা বের করবো। তাহলে এল সমান সমান এল নট √1 - v²/c²। আমরা এই সূত্রটা জানি, যেখানে এল নটটা কি, এল নটটা হচ্ছে যে পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির অবস্থায় মহাকাশযানের দৈর্ঘ্য। এই যে এটা পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির অবস্থায় মহাকাশযানের দৈর্ঘ্য, এই মহাকাশযানের পরে কিন্তু এখানে আসবে, এটা হচ্ছে এই দৈর্ঘ্য, আর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে এটা। তো এল সমান সমান এল নটের মান জানি ইন্টু 1 - ভি মানে হচ্ছে 0.6, তাহলে ভির জায়গায় 0.6 বসাবো, আর নিচে তো সি ছিল, যেহেতু পুরোটার উপরে স্কোয়ার আছে এই জন্য একবার হোল স্কোয়ার দিয়ে দিছি। তারপর এটাকে হিসাব করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 68 মিটার। তাইলে পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় মহাকাশযানের দৈর্ঘ্য কত মনে হবে 68 মিটার, বা তোহার সাপেক্ষে মহাকাশযানের দৈর্ঘ্য কত মনে হবে 68 মিটার। তাই তারপর আমরা লাস্টে লিখে দিব যে তোহার নিকট মহাকাশযানের দৈর্ঘ্য মনে হবে হচ্ছে 68 মিটার, আর এই 68 মিটারই হচ্ছে গতিশীল অবস্থায় মহাকাশযানের দৈর্ঘ্য। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান করব। তো ঘ নম্বর কি বলা আছে একটু খেয়াল করে দেখি। ঘ নম্বর বলা আছে যে নোহা তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ উত্তর দাও। নোহা কি করছে, নোহা তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারে কিনা সেটার গাণিতিক বিশ্লেষণ সহ উত্তর দিতে হবে আর কি। তো খেয়াল করি, নোহা স্কুলের যে অনুষ্ঠান হবে, প্রথম কথা হচ্ছে যে স্কুলে যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানটা কি ওই মহাকাশযানের সময় অনুযায়ী হবে নাকি পৃথিবীর সময় অনুযায়ী? অবশ্যই পৃথিবীর সময় অনুযায়ী হবে, তাই কিনা? হ্যাঁ তাই তো। মানে পৃথিবীতে যে অনুষ্ঠানটা হবে বা নোহার স্কুলে যে অনুষ্ঠানটা হবে সেটা কি, সেটা কিন্তু পৃথিবীর সময় অনুযায়ী হবে, মহাকাশযানের সময় অনুযায়ী নয়। তাইলে পৃথিবীর হিসাব অনুযায়ী আমাদেরকে সময়গুলো বের করতে হবে। তাহলে পৃথিবীর হিসাব অনুযায়ী দেখি অনুষ্ঠানটা কবে হয়। কি দেখবো, অনুষ্ঠান কবে হয়, অনুষ্ঠান কবে হয় সেটা আগে দেখি। এটা কোন সময় অনুযায়ী, পৃথিবীর হিসাব অনুযায়ী, কিন্তু এটা লিখবো যে এখানে পৃথিবীর হিসাব অনুযায়ী, মানে পৃথিবীর হিসাব অনুযায়ী অনুষ্ঠানটা কবে হয় সেটা দেখি। স্কুল প্রতিষ্ঠিত হয় বা স্থাপিত হয় 1915 সালে। ভালো কথা, 1915 সালে স্থাপিত হয়, এবং এটা কি 100 বছর পূর্তি অনুষ্ঠান। তার মানে অনুষ্ঠানটা যদি পৃথিবীতে হয় পৃথিবীর হিসাব অনুযায়ী, তাহলে 1915 সালে এটা স্থাপিত হয়, আর অনুষ্ঠানটা হয় হচ্ছে কত 100 বছর পূর্তি উপলক্ষে। তাহলে এর সাথে অবশ্যই 100 যোগ হবে, স্বাভাবিক জিনিস। তাহলে এটা যোগ করলে এখান থেকে পাবো হচ্ছে 2015। তার মানে অনুষ্ঠানটা হবে হচ্ছে 2015 সালে। এই যে নোহা তো সে মহাকাশযানে চড়ে মহাকাশে যাচ্ছে, সে হিসাব করে বলছে, মানে তার হিসাব মতে সে বলছে যে সে 30 বছর পর পৃথিবীতে ফিরে আসবে। কিন্তু আমরা তো তার হিসাব নিয়ে কাজ করব না, আমরা কাজ করব কি পৃথিবীর হিসাব নিয়ে। আমরা কিসের হিসাব নিয়ে কাজ করব, পৃথিবীর হিসাব নিয়ে। আমরা পৃথিবীর হিসাব নিয়ে দেখবো যে সে কত বছর পর পৃথিবীতে ফিরে আসে। আমরা এখানে পৃথিবীর হিসাব অনুযায়ী দেখবো যে নোহা কত বছর পর পৃথিবীতে ফিরে আসে। তারপরে সেই বছর বা সেই সময়টা যদি এই সময়ের থেকে কম হয় তাইলে সে অনুষ্ঠানে উপস্থিত হতে পারবে, আর যদি সময়টা এর থেকে বেশি হয় তাহলে সে উপস্থিত হতে পারবে না। এখন পৃথিবীর হিসাব অনুযায়ী যে সময়টা বের করব সেটা একটু দেখি। পৃথিবীর হিসাব অনুযায়ী নোহার পৃথিবীতে ফিরে আসতে কতটুকু সময় লাগবে।
পৃথিবীর হিসাব অনুযায়ী, এই যে পৃথিবীর হিসাব, কিন্তু এগুলো সব কিন্তু পৃথিবীর হিসাব অনুযায়ী হচ্ছে। তাহলে পৃথিবীর হিসাব অনুযায়ী নোহার পৃথিবীতে ফিরে আসতে কত সময় লাগে একটু খেয়াল করি। নোহার জন্ম হচ্ছে 1955 সালে। আচ্ছা, 1955 সালে তার জন্ম। সে 25 বছর বয়সে কিন্তু যায়, সে মহাকাশযানে যায় কত বছর বয়সে? 25 বছর বয়সে। প্লাস পৃথিবীর হিসাব অনুযায়ী সে কি ওই মহাকাশযান থেকে পৃথিবীতে ফিরে আসে, সেই সময়টাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? সেই সময়টা হচ্ছে টি। সেই সময়টা হচ্ছে কি? টি। আমরা এখানে সময় বের করব। তাহলে সময় বের করার জন্য আমরা যে সূত্র জানি সেটা হচ্ছে টি সমান সমান টি নট বাই, টি সমান কি? টি নট বাই √1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। যেখানে এই যে টি নট, টি নটটা কি? যে ঘটনা যে কাঠামোতে ঘটে সেই কাঠামো থেকে নির্ণয় সময়। টি নটটা কি নির্দেশ করে? টি নটটা হচ্ছে ঘটনা যে কাঠামোতে ঘটে সেই কাঠামো থেকে নির্ণয় সময়। তাহলে ঘটনাটা কোথায় ঘটতেছে? মহাকাশযানে। ঘটনাটা কোথায় ঘটতেছে? মহাকাশযানে। তাহলে মহাকাশযানে থেকে নির্ণয় সময় হচ্ছে টি নট। তাহলে এখানে টি নটটা কি হবে? টি নটটা হচ্ছে সেটাই যেটা নোহা নিজে দাবি করেছিল, কারণ নোহা তো মহাকাশযানে আছে। নোহা কোথায় আছে? নোহা তো মহাকাশযানে আছে। মহাকাশযানে থেকে সে দাবি করছিল যে সে 30 বছর পর পৃথিবীতে ফিরে আসবে। মহাকাশযানে থাকা অবস্থায় নোহা দাবি করছিল, বা নোহার হিসাব মতো দাবি ছিল যে সে 30 বছর পর পৃথিবীতে ফিরে আসে। তাহলে এইটাই হচ্ছে টি নটের মান। টি নটের মান কত? 30 বছর। আমরা বুঝছি কিনা বিষয়টা? আমি কি বললাম? টি নট হচ্ছে যে কাঠামোতে ঘটনা ঘটে সেই কাঠামো থেকে নির্ণয় সময়। ঘটনাটা ঘটতেছে কিন্তু মহাকাশযানে। ঘটনাটা কোথায় ঘটতেছে? মহাকাশযানে। তাহলে মহাকাশযানে যে সময়, সেটা কার সময়? অবশ্যই নোহার সময়। সেটা নোহা দাবি করেছিল যে নোহার হিসাব মতো সে 30 বছর পর ফিরে আসবে। এই জন্য টি নটের মান হচ্ছে 30 বছর। এটা খাতায় লেখা আছে যে টি নট কি বলে, টি কে কি বলে, আপনারা পরে সমাধানে দেখতে পারবেন। আর যে টিটা, টিটা কি? টিটা হচ্ছে ঘটনা যে কাঠামোতে ঘটে সেই কাঠামো বাদ অন্য যে কাঠামোটা আছে সেই কাঠামো থেকে নির্ণয় সময়। ঘটনা যে কাঠামোতে ঘটে সেই কাঠামো বাদ দিয়ে অন্য যে কাঠামো আছে সেই কাঠামো থেকে নির্ণয় সময়, বা পর্যবেক্ষক যেখান থেকে পর্যবেক্ষণ করে সেই কাঠামো থেকে নির্ণয় সময়। তার মানে এইখান থেকে নির্ণয় সময়, তার মানে এটা হচ্ছে পৃথিবী থেকে নির্ণয় সময়। পৃথিবী থেকে নির্ণয় সময়টা কি? এটা হচ্ছে টি। পৃথিবী থেকে নির্ণয় সময়টা হচ্ছে টি। আর আমরা সেই টিটাই বের করব, দেখবো যে কত আসে, এবং টির মানটা বের করে আমরা এখানে বসায় দিলে এটা হচ্ছে আমাদের পৃথিবী থেকে হিসাবকৃত সময়। তাইলে টিটা আমরা বের করবো, তাহলে টি নটটা হচ্ছে 30। তাইলে আমরা মানগুলো যদি আমরা এই সমীকরণে বসায় দেই তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমরা এই মানটা পেয়ে যাব। তাহলে আসুন দেখি সমাধানটা কিভাবে করতে হবে। এই যে আমি এখানে সমাধানটা করে রাখছি, আপনারা একটু দেখে নেন আর কি। তো এখানে আমি যা যা বললাম, টি নটকে কি বলেছিলাম? টি নটকে বলেছিলাম যে যে কাঠামোতে ঘটনা ঘটে সেই কাঠামো থেকে নির্ণয় সময়, এইটা হচ্ছে টি নট, সেটা হচ্ছে 30 বছর। এই যে ঘটনা ঘটতেছে কিন্তু এটা হচ্ছে মহাকাশযান, তাহলে মহাকাশযানে ঘটনা ঘটতেছে। তাহলে এই কাঠামো থেকে নোহা দাবি করেছিল যে সে 30 বছর পর ফিরে আসবে। এখানে বসে নোহা দাবি করেছিল যে সে 30 বছর পর পৃথিবীতে ফিরে আসবে। যেহেতু এখানে বসে দাবি করেছিল আর এখানেই ঘটনাটা ঘটতেছে, এটাকে টি নট দ্বারা প্রকাশ করা হয়। এই জন্য টি নট সমান 30 বছর। আর ঘটনা যে কাঠামোতে ঘটে সেই কাঠামো ছাড়া অন্য যে কাঠামো থেকে সময়টা নির্ণয় করা হয় সেটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ঘটনা ঘটতেছে এই কাঠামোতে, আরেকটা কাঠামো কি? আরেকটা কাঠামো হচ্ছে পৃথিবী বা তোহা বা পর্যবেক্ষক। তাহলে এই কাঠামো থেকে আমরা নোহার যে হিসাবটা করব সেটা হচ্ছে টি, কারণ আমরা পৃথিবী থেকে হিসাব করে দেখবো যে আসলে নোহা পৃথিবীতে কত বছর পরে ফিরে আসে। কারণ আমরা পৃথিবী থেকে হিসাবকৃত সময়টা দরকার। আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে আমরা পৃথিবী থেকে টোটাল যে সময়টা দরকার, টোটাল যে সময়টা হয় সেই সময়টা দরকার, পৃথিবী থেকে হিসাবকৃত সেই সময়টা দরকার। নোহার হিসাব অনুযায়ী সময় হলে হবে না, পৃথিবী থেকে হিসাবকৃত সময়টা দরকার। তাহলে টি সমান হট। তো এখন আমরা এই মানগুলো যদি এখানে বসাই, যে টি সমান টি নট বাই √1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখন টি নটের মান 30, ভি মানে জানি 0.6, এটা বসালে আমরা টি সমান পাচ্ছি কত? 37.5 বছর। এখন একটু খেয়াল করতে হবে এটা কত পাচ্ছি? 37.5 বছর। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কত আসে একটু খেয়াল করতে হবে। আমরা এখানে বসাবো, তাই না? তাহলে 1955 যোগ 25 যোগ কত? এটা কত? 37.5। তার মানে কত? 37.5। তাহলে এটাকে হিসাব করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2017.5 এত বছর। এটা কিন্তু পৃথিবীর হিসাব অনুযায়ী নোহা মহাকাশযান থেকে পৃথিবীতে ফিরে আসতে তার এত সময় লাগে। এটা কি? এই সময়টা হচ্ছে পৃথিবীর হিসাব অনুযায়ী নোহা মহাকাশযান থেকে পৃথিবীতে ফিরে আসতে তার এত বছর সময় লাগে। আর পৃথিবীর হিসাব অনুযায়ী অনুষ্ঠানটা হচ্ছে 2015 সাল, মানে এই সময়। তার মানে এই সময়েরও বেশ কিছুদিন পরে নোহা পৃথিবীতে আসছে। তাহলে কি নোহা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে? পারবে না।
এখন আমরা যদি এইটা দেখি যে নুহার হিসাব অনুযায়ী কবে পৃথিবীতে ফিরে আসে, যদিও এটা আমাদের লাগবে না, আমরা একটু দেখি যে আসলে ঘটনাটা কি। নুহার হিসাব অনুযায়ী এটা আমাদের লাগবে না, আপনি বোঝানোর জন্য বলছি। নুহার হিসাব অনুযায়ী নুহা কবে পৃথিবীতে ফিরে আসে? নুহার জন্ম কত সালে? 1955 সালে। প্লাস নোহা পৃথিবী থেকে গিয়েছিল কত বছর বয়সে? 25 বছর বয়সে। আর নোহা দাবি করেছিল কি যে সে 30 বছর বয়সে পৃথিবীতে ফিরে আসবে। এটা নোহার হিসাব অনুযায়ী পৃথিবীতে ফিরে আসার সময়। তাহলে এটা যোগ করে আমরা দেখি যে কত আসে। 1955 যোগ 25 যোগ 30, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 2010। কত পাচ্ছি? 2010। আমাদের কিন্তু এই অংশটা কিন্তু দরকার নেই, আমি বোঝানোর জন্য লিখতেছি। মানে নোহা যদি এটা বলে যে নোহার হিসাব অনুযায়ী নোহা কবে পৃথিবীতে ফিরে আসবে, তাহলে সেই সময়টা হবে কিন্তু এত সাল। নোহার হিসাব অনুযায়ী হলে নোহা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতো, কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তো আমাদের নোহার হিসাবটা দরকার নেই, আমাদের দরকার কি পৃথিবীর হিসাব অনুযায়ী সময়। কারণ অনুষ্ঠানটা পৃথিবীতে ঘটতেছে, পৃথিবীর হিসাব অনুযায়ী আমাকে সময়টা হিসাব করতে হবে। এই জন্য পৃথিবীর হিসাব অনুযায়ী সময়টা হচ্ছে 2017 সাল, যা 2015 সালের থেকে অনেক বেশি। সুতরাং কি সে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। এখন দেখেন সমাধানটা, দেখেন যে আমি কি লিখে রেখেছি, একটু দেখেন। পৃথিবীর হিসাব অনুযায়ী নোহা এত বছর পর ফিরে আসবে পৃথিবীতে। তাহলে পৃথিবীর হিসাব অনুযায়ী নোহা টোটাল কত বছর পর ফিরে আসবে বা কোন সময় পরে পৃথিবীতে ফিরে আসে? তার জন্ম ছিল 1955 সালে, পৃথিবীতেই জন্ম ছিল, সে পৃথিবী থেকেই গেছে 25 বছর বয়সে, আবার সে পৃথিবীতে ফিরে আসছে 37.5 বছর বয়সে। মানে এইখানকার সবগুলো হচ্ছে পৃথিবীর হিসাব। পৃথিবীতে তার জন্ম 1955 সালে, পৃথিবী থেকেই সে মহাকাশযানে গিয়েছিল 25 বছর বয়সে, আবার সে পৃথিবীতে মহাকাশযান থেকে ফিরে এসেছে এত বছর বয়সে। তার মানে এই সময়টা কত? এত সাল। আর স্কুলে যে ঘটনাটা হবে, সেটা অনুষ্ঠান যে হবে সেটা কত সালে হবে? 2015 সালে। তাহলে আমরা কি লিখবো, যে যেহেতু এই সময়টা তার অনুষ্ঠানের সময়টা তার পৃথিবীতে ফিরে আসার সময়ের থেকে অনেক আগেই, অনেক কম, তাই নোহা অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। মানে নোহা পৃথিবীতে ফিরে আসার আগেই অনুষ্ঠানটা হয়ে যাবে, এই জন্য নোহা অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। আর নোহার হিসাব অনুযায়ী কিন্তু নোহা অনুষ্ঠানে যোগ দিতে পারবে, কিন্তু আমাদের তো নোহার হিসাব অনুযায়ী চাই নাই, তাই আমরা নোহার হিসাব অনুযায়ী বের করবো না আর কি। এই জন্য আমরা নোহার পৃথিবীর হিসাব অনুযায়ী বের করবো আর কি। তো যাই হোক, এখন ভিডিওর স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্স বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনার অনেক উপকারে আসবে।